দফা দাবিতে বাংলাদেশে মিছিল, ইনকিলাব মঞ্চের সদস্যদের। মিছিলে বাধা পুলিশের। বেলা 12টা নাগাদ বাংলাদেশের শাহবাগ মিউজিয়াম থেকে মিছিল শুরু করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। কাকরাইল মোড়ে পুলিশ বাধা দিলে রাস্তায় অনশনে বসে পড়েন বিক্ষোভকারীরা। তাদের অন্যতম দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দাবি পূরণ না হলে অনশন চালানোর হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যে 6:30 নাগাদ আগুন লাগে নিউ আলিপুরের এই বস্তিতে, কিন্তু আগুন নিভে গিয়েছে। 1.5 ঘন্টার চেষ্টায় দমকলের 16টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে দেয়, কিন্তু চারিদিকে এখন শুধুই পোড়া গন্ধ আর হাহাকার, ঘর হারানোর যন্ত্রণা। গতকালই নিউ আলিপুরে দুর্গাপুর সেতুর নিচে ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঝুপড়ি এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের 16টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঘর। আগুনের লেলিহান শিখায় সব স্বপ্ন শেষ। পুড়ে গিয়েছে যাবতীয় গুরুত্বপূর্ণ নথি, মজুত করা চাল, গম, সবজি, শখের সাইকেলটাও। পুড়ে ছাই নগদ টাকা। ধ্বংসস্তূপ হাতড়ে আধপোড়া অ্যালবামের ছবি বাঁচানোর মরিয়া চেষ্টা। আমার তো হসপিটালে কাটফাট কিছু বাঁচাতে পারিনি, টাকা পয়সা ঘরে ছিল, কিচ্ছু পাইনি, সব পুরো ছাড়কার হয়ে গেছে। সব কিছু চলে গেছে, একটাও হসপিটালে কাগজ আমার কাছে আর নেই যে আমি ভর্তি হব, তার কোনো আমার উপায় নেই। ডেলিভারি আমার এই 24-এ ডেট দিয়েছে, 24-এ না হলে 25-এ ডেট দিয়েছে। এখন ওই চিন্তায় আছি যে হসপিটালে যদি যাই আমি কি বলে আমি যাব। যত জিনিসপত্র ছিল সব জ্বলে গেছে, পুড়ে গেছে, একটা কাপড়ও পরাতে পারিনি। আধার কার্ড, ভোটার কার্ড, সে কার্ডগুলো আমার জ্বলে গেছে, কিছু পাইনি, একটা কিছু পয়সা বেঁচেছে? পয়সা করি কিচ্ছু বাঁচে না। আমি 2-3 বারই কাজ করি, পয়সা করি, মাইনে তুলে যা খাই, তারপর এঁকে দিই, ছেলেরা 2-4 পয়সা দেয়, এঁকে দিই, সে পয়সা করি সব জ্বলে। করবেন এবার কি করবো, কি যতটা সাহায্য পাবো তার বেশি তো করা যাবে না। বছর 25-এর দেবা হালদার নিউ আলিপুরের এই ঝুপড়িরই বাসিন্দা। সবকিছু পুড়ে গিয়েছে, যে ছবি আপনারা দেখছেন, কিন্তু পুড়ে ছাই হয়েছে একের পর এক প্রয়োজনীয় ডকুমেন্টস। কিন্তু সবকিছু ভস্মীভূত হলেও নিজের প্রিয় 2টি পোষ্য, আর সেই পোষ্য বাঁচাতে পেরে খুশি বছর 25-এর দেবা হালদার। আমাদের ঘরের ডকুমেন্টস কিছু হয়ে গেছে, টাকা পয়সা ছিল হয়তো, আর প্যান্ট ছিল, ওগুলো সব কিছু বাঁচাতে পারেন না, বাঁচাতে পারি। আমার এই জিনিসটা এখানেই ছিল, ব্যাস, এটার উপরে ক্ষতি হয়নি। বললে লাভ নেই তো, বললে তো পাবো না। নিউ আলিপুরে ঝুপড়ির বাসিন্দা আরতি জানা, নাতির সঙ্গে এখানেই থাকেন তিনি। নাতি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। আগুনে পুড়ে ছাই নাতির শখের সাইকেল। আগুনের লেলিহান শিখার হাত থেকে নাতির চিকিৎসার কিছু নথি বাঁচানো গেলেও অধিকাংশ নথি পুড়ে ছাই। কি করবেন তা নিয়েই চিন্তায় আরতি। ক্ষতি মানে এই তো সব কিছুই নেই, যে পড়ে আছি ওইটুকুনি। আর আমার বাচ্চাটা জামা প্যান্ট আছে, প্রত্যেক মাসে রক্ত দিতে হয়, যা জামা প্যান্ট ছিল সব ধরে গেছে, তার কিচ্ছু আছে। যা 3টে জামা নিয়ে বাড়ি গেছে, ডকুমেন্টগুলি আছে, ডকুমেন্টগুলি পাড়ার ছেলেরা বাঁচিয়েছে। নিউ আলিপুরে ঝুপড়িতে আগুন লাগে, কিন্তু আগুনের পরে ব্রিজের নিচে যে ঝুপড়ি, সেই ঝুপড়িতে আগুন লাগার পর ব্রিজের ছবিটা দেখুন, কারণ ব্রিজে ক্ষতির আশঙ্কা রয়েছে। নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজ ক্ষতির আশঙ্কা, ব্রিজ নিয়ে আশঙ্কায় ঝুপড়িবাসী। ব্রিজটা ভেঙে পড়তে পারে, এই জন্যই কি ভেঙে না পড়লে ড্যামেজ হয়ে গেছে, তো এবার ব্র্যান্ড হয়ে যেতে পারে, কারণ ভেতরে তো লোহার কংক্রিট লোহা দিয়ে নেট করে তারপর ঢালাই করা আছে, তো এটা তো এখনো হিট আছে, ভেতরে তো আগুন, যে লোহাগুলো আছে সেই লোহাগুলো তো গরম হয়ে গেছে, তো নিশ্চয়ই ভেতরে যদি লোহা গরম হয়ে যায় তার তো অ্যাকশনটা কমে যায়, তো সেই হিসাবেই যদি এখন এর উপর থেকে হেভি ওয়েট গাড়ি যাতায়াত করে, তার জন্যই একটা সন্দেহজনক থেকে যায় কি এটা কিছু হতে পারে। যে কমজোরি হয়ে গেছে ওগুলো তো তৈরি করতেই হবে, নাহলে আবার পরবর্তীকালে আবার তো পড়তে পারে, তখন মানুষগুলো আরও কি হবে। এই যে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল, এর জন্য কি হবে। আজ ঘটনাস্থলে যান কাউন্সিলর জয় বিশ্বাস। স্বাস্থ্য পরীক্ষার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর।
কথা বলবো মাননীয় পিডব্লিউডি মানে যিনি মিনিস্টার আছেন তার সাথে, এবং আমি পুলিশকে অলরেডি জানিয়েছি। আমি আমাদের নিউ আলিপুর থানার ওসিকে আজকে সকালে ফোন করে বললাম যে ব্রিজের তলা থেকে কার্নিশগুলো ভেঙে ভেঙে পড়ছে, সেটা খুবই রিস্কি হয়ে গেছে। এটা হেলথ চেক আপের জন্য বন্ধ করে আমার মনে হয় ভালো করে হেলথ চেক আপ করে ব্রিজে তারপরে খোলা উচিত। এখন বড় ভেহিকলস কিছু যাচ্ছে না যতদূর আমি জানি, ছোট ভেহিকলস বোধহয় অ্যালাউ করেছেন কিছু। কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ক্যানিং থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কি কারণে ক্যানিং এ সেখানে তার এই বসবাস এবং একই সঙ্গে কি কি পরিকল্পনা ছিল জানবো, আপনাদের জানাবো। আরো ডিটেল জানাবে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, কি পরিকল্পনা নিয়ে ক্যানিং এ অর্থাৎ কাশ্মীর থেকে ক্যানিং এ এসে বসবাস শুরু করলো, কি পরিকল্পনা ছিল জাভেদ মুন্সির? এখনো পর্যন্ত জম্মু কাশ্মীর পুলিশ এবং বেঙ্গল এসটিএফ এর তরফে যে বিষয়টি বলা হচ্ছে বা তারা যেটা তদন্তকারী অফিসার যেটা জানতে পেরেছে যে কাশ্মীর থেকে দিল্লি এবং দিল্লি হয়ে 3 দিন আগে ক্যানিং এসে পৌঁছেছিল। কিন্তু ক্যানিং আসার কারণ কি, ক্যানিং হয়ে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা করেছিলেন এই জাভেদ মুন্সি, এই তথ্য উঠে আসছে। কিন্তু হঠাৎ করে কেন বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা, সেক্ষেত্রে জম্মু কাশ্মীর পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে এই জাভেদ মুন্সি যে 90-এর দশকে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন, যে এই মুহূর্তে লস্করি তৈবার সঙ্গে যার যোগসাজশ পাওয়া যাচ্ছে, এমনকি লস্করে তৈবার শীর্ষ নেতৃত্বের কথাতে সে কাশ্মীর থেকে দিল্লি হয়ে বেঙ্গল মানে আমাদের রাজ্যে আসে এবং আমাদের রাজ্য থেকে বাংলাদেশ যাচ্ছে। এবং বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিষয়টিও কিন্তু একদিকে মাথায় রাখা হচ্ছে। অন্যদিকে কাশ্মীরে হুরিয়ত সংগঠনকে আরো সংগঠিত করা, কারণ যেভাবে বিগত কয়েক বছর ধরে ওখানে পুলিশি অভিযান বা কেন্দ্রীয় বাহিনীর যে অভিযান, যার ফলে যেভাবে টেরোরিস্ট গ্রুপ একদম পুরো যখন ভেঙে পড়েছে, যেখানে হুরিয়ত নেতারা বা হুরিয়ত সংগঠনগুলো যেমন গা ঢাকা দিচ্ছে, সেই জায়গায় হুরিয়তকে আবারও নতুনভাবে সংঘবদ্ধ করার ক্ষেত্রে কিন্তু এই জাভেদ কিছুদিন ধরে কাজ করছে। সেক্ষেত্রে চলতি বছরের মার্চ মাসে বেশ কয়েকজন সাসপেক্ট ও সন্দেহভাজনকে কাশ্মীর পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তাদের কাছ থেকে জাভেদের তথ্য আসে। সেক্ষেত্রে এই জাভেদের যদি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে যে 90-এর দশকে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে এবং আইইডি তৈরি করতে এক্সপার্ট বা আইইডি তৈরি করা এবং ব্লাস্ট করা বা বিস্ফোরণ ঘটানোর ক্ষেত্রে এক্সপার্ট জাভেদ। এই জাভেদ 2011 সালে আল হাদিদের যে চিফ, তাকে যে আইইডি ব্লাস্ট করে খুন করা হয়েছে, তার মূল চক্রী এবং যে আইইডি তৈরি করা হয়েছে সেই আইইডি তৈরি করেছিল এই জাভেদ। এক্ষেত্রে জাভেদকে কাশ্মীরে নিয়ে গিয়ে সেখানে আরো জিজ্ঞাসাবাদ করা, জেরা করা তারা প্রয়োজন মনে করছে, কারণ ওখানে হুরিয়ত সংগঠনকে আবার সংঘবদ্ধ করার একটা পরিকল্পনা, একই সঙ্গে স্লিপার সেল তৈরি করা এবং স্লিপার সেল তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়া এবং আমাদের রাজ্য হয়ে বাংলাদেশ হয়ে নেপাল এবং সেখান থেকে আবার পাকিস্তান যাওয়ার একটা পরিকল্পনা, এই তথ্য কিন্তু উঠে আসছে। সেই জায়গা থেকে জাভেদের গ্রেপ্তারি এই মুহূর্তে জম্মু কাশ্মীর পুলিশের কাছে একটা বড় সাফল্য নিঃসন্দেহে বলা যায়। বেশ, এদিকে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে কাজ করায় ফিরাদ। জঙ্গি অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব কেন্দ্রের, অনুপ্রবেশের দায় নিতে হবে কেন্দ্রকেই, আক্রমণ ফিরাদ হাকিমের। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আসামে আসাম পুলিশ, এখানে আমাদের পুলিশ, তারা টেরোরিস্টকে ধরেছে। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে, ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন, এটা বলা ভুল। আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে, শুধু টেরোরিস্ট কেন, কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয়। ফিরাদকে পাল্টা আক্রমণ বিজেপির। ফিরাদ হাকিম সাহেবকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে 100% আমরা দায়িত্ব নেব। আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন, প্রায় 2 বছর আগে অমিত শাহজি এসে 70খানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন, এখনো পর্যন্ত পাইনি। এই জমিগুলো দিয়ে দিন, 100% দায়িত্ব কেন্দ্র নেবে।